আজকে আমি আলোচনা করব হোয়াইট হেডের সাথে আল্লামা ইকবালের কী সম্পর্ক ছিল, লাস্কির সাথে আল্লামা ইকবালের সম্পর্ক কী ছিল। আমাদের বাংলাদেশের অনেকে বা পাকিস্তানের অনেকে কিন্তু এই হোয়াইট হেডের সাথে আল্লামা ইকবালের কী সম্পর্ক, আবার এই ইসের সাথে এই যে নাম কী বলে লাস্কির সাথে আল্লামা ইকবালের কী সম্পর্ক, এটা আমরা অনেকে জানি না। লাস্কির পরে আপনি বাংলায় কোনো ভিডিও পাবেন না, না ঢাকার না কলকাতা। অথচ লাস্কি কিন্তু বাংলাদেশের হিস্টোরিয়ানে আব্দুর রাজ্জাকের গুরু ছিলেন। তার কাছে তিনি পিএইচডি করতে গেছিলেন, 5 বছর তিনি তার আন্ডারে পড়াশোনা করেছেন এবং পিএইচডি না তিনি লাস্কি মারা যাওয়ার পরে তাকে ছেড়ে চলে আসছিলেন আব্দুর রাজ্জাক। এটা 1950 সালের ঘটনা। 1945 থেকে 1950 সাল পর্যন্ত আব্দুর রাজ্জাক হেরাল্ড জে লাস্কির আন্ডারে পড়াশোনা করেছেন, পিএইচডি থিস করতে গেছিলেন। তাইলে এই আব্দুর রাজ্জাককে কিন্তু এই আব্দুর রাজ্জাকের ভালো প্রভাব ছিল আল্লামা ইকবালের পরে। আর বার্ট্রান্ড রাসেলকে অনেকে আমাদের এখানে করেছেন, এই বই উৎসর্গ করেছেন, শওকত ওসমান থেকে শুরু করে হুমায়ুন আজাদ থেকে শুরু করে বার্ট্রান্ড রাসেলকে উৎসর্গ করেছেন। কিন্তু বার্ট্রান্ড রাসেলকে তারা বুঝেন নাই। তার এক কারণে বার্ট্রান্ড রাসেলের গুরু যে, তার সম্বন্ধে হোয়াইট হেডের সম্পর্কে বাংলা একটাও আপনি পাবেন না, ইউটিউব ভিডিও পাবেন না। কাজে এটা হোয়াইট হেডের কী প্রভাব ছিল আল্লামা ইকবালের উপরে, লাস্কির কী প্রভাব ছিল আল্লামা ইকবালের উপরে, আল্লামা ইকবালকে যে আমরা বিশেষ করে বাংলাদেশ বুঝে না, আফগানিস্তান বা যে এই যে জঙ্গি হয়ে যাচ্ছে, নাম কি বল, আফগানিস্তান বা ইরানের পরে তো কীভাবে বোম্বিং হচ্ছে আপনারা জানেন, কিন্তু পাকিস্তানের পর কেউ বোম্বিং করতে সাহস পারে না। ইন্ডিয়া করার চেষ্টা করেছিল, তো ইন্ডিয়ার কয়েকটা প্লেন ফেলে দিয়েছে নাকি এই ধরনের, রাফায়েল ফেলে দিয়েছে। তো এই যে পাকিস্তান এত শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠলো কেন, ভারত এত শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠলো কেন, দক্ষিণ ভারত কেন এত মুভি করতে পারছে, আল্লামা ইকবালকে বোঝার একটা বিষয় আছে। আল্লামা ইকবালকে আমরা কয়েকটা ধাপে আলোচনা করব এবং আমরা কেন বুঝতে পারছি না। মুসলমান প্রধান দেশগুলা মানে দেখা যায় যে মুভিতে দেখা যায় নিজের আপন ছেলেটা বিগড়াই গেছে, আর যেটা হলো পালিত পুত্র সেটাই কিন্তু অনেস্ট হয়ে গেছে। মুভিতে দেখা যায় যাকে আদর কম করা হয় সেটাই। কিন্তু আল্লামা ইকবালকে বোঝার একটা কন্টিনিউ চেষ্টা করা থাকা লাগবে, যেটা বাঙালি মুসলমান বা পাকিস্তানি মুসলমানরা বা আফগানিস্তানের লোকেরা করছে না, যেটা দক্ষিণ ভারতের হিন্দুরা করছে। এই জন্যই কিন্তু তারা বিজেপি ভোটও দেয় না দক্ষিণ ভারতের লোকেরা। ওদের ইনকাম কিন্তু উত্তর ভারতের ডাবল হয়ে গেছে, বাংলার 3 গুণ হয়ে গেছে দক্ষিণ ভারতের লোকেদের। এই জিনিসগুলো বুঝতে হবে আপনাদেরকে, যে দক্ষিণ ভারত কিন্তু আল্লামা ইকবালকে বোঝার চেষ্টা করেছে। তাহলে আল্লামা ইকবাল যে পাকিস্তান প্রস্তাব করলো, তারপরে ঈশ্বর কী প্রভাবটা আমি একটু আলোচনা করি। সেটা হলো গিয়ে তারপরে দুইজনেরই প্রভাব ছিল। একজন হলো গিয়া এই ইসের গুরু, এই প্রায় 87 বছর বাঁচছিলেন তিনি অর্ডার অফ দ্য গার্টার এরকম একটা পুরস্কারও পেয়েছিলেন, হোয়াইট হেড। এই হোয়াইট হেডের আন্ডারে কিন্তু একটা বই লিখছিলেন, প্রিন্সিপাল ম্যাথমেটিকা, এই বইটা। তো প্রিন্সিপাল ম্যাথমেটিকা বই লিখছিলেন কে, বার্ট্রান্ড রাসেল এবং হোয়াইট হেড। তো হোয়াইট হেড ছিল ম্যাকটিগার্ট এবং হোয়াইট হেড এই দুজন কিন্তু আল্লামা ইকবালেরও গুরু, আবার বার্ট্রান্ড রাসেলেরও গুরু। তা এই বার্ট্রান্ড রাসেল আর আল্লামা ইকবাল বয়স প্রায় সেমই হবে, বা হয়তো আল্লামা ইকবাল তার বয়স কখন তিনি ঠিক বলতেন না, তার কত সালে, অনেকেই মনে করে তার বয়স হয়তো 1975 বা 1974 দিকে। একটু লেটে তিনি পিএইচডি করতে গেছিলেন, যখন তার বয়স হয়ে গেছে 74 থেকে 84, 94, 30-31 বছর বয়স হয়ে গেছে, তখন তিনি পিএইচডি করতে 1905 সালে গেলেন। কোথায় গেলেন? কেমব্রিজে পিএইচডি করতে গেলেন, মাস্টার্স ওখানে করলেন। কেমব্রিজে পিএইচডি দিতে না, পিএইচডি করতে গেলেন জার্মানিতে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আল্লামা ইকবাল তিনি কিন্তু কেমব্রিজে যখন তিনি পড়াশোনা করছেন, আবার তিনি ওখানে মাস্টার্স করেছেন কেমব্রিজে মাস্টার্সকে যখন করলেন, তখন কিন্তু কেমব্রিজে এই হোয়াইট হেডকে এবং ম্যাকটিগার্টকে তিনি পেয়েছিলেন আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল মানে 1905 সালে 1908 সালে তিনি ফেরত আসেন। 5 থেকে 8 সালের মধ্যে তিনি ব্যারিস্টারি করলেন, পিএইচডি করলেন জার্মানি থেকে, মাস্টার্স করলেন কেমব্রিজ থেকে। তাহলে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আবার কিছুটা ব্যাচেলার ডিগ্রিও করতে হয়েছিল, কারণ এখানে যে ব্যাচেলার ডিগ্রি তিনি করে গিয়েছিলেন, লাহোর গভর্নমেন্ট কলেজে টিচার হয়েছিলেন ফিলোসফির উপরে, সেটাকে অতটা গ্র্যান্টেড করে না। তো তারপরেও কিন্তু তিনি ধৈর্য ধরে সেগুলো পড়াশোনা করেছেন, ওখানে 3 বছর ছিলেন, 3 বছরে 3টা ডিগ্রি নিয়ে চলে আসছেন। তাহলে 3টা ডিগ্রি কী, একটা হলো গিয়া ব্যারিস্টার ডিগ্রি, একটা হলো গিয়া কেমব্রিজের মাস্টার্স ডিগ্রি, আর একটা হলো গিয়া তার এই নাম কি বলে এই থেকে তিনি পিএইচডি ডিগ্রি নিয়েছিলেন, এই মিউনিক থেকে তিনি ফিলোসফির উপরে পিএইচডি ডিগ্রি নিয়েছেন আল্লামা ইকবাল। তো আল্লামা ইকবাল এই না কি বলে 1925 সালে একটা বই লেখা হয়, বইটার নাম হলো গিয়া রাষ্ট্রগুরু, নেশন ইন মেকিং। তাহলে এটা মানে খুব চমৎকার একটা বই। তো এই বইটা খুব সম্ভবত হোয়াইট হেড পড়ে ফেলেছিলেন, এবং হোয়াইট হেড একটা বই লিখেছিলেন, বইটার নাম হলো গিয়া 1926 সালে রিলিজিয়ন অ্যান্ড মেকিং।
অত্যন্ত চমৎকার একটা বই। ধর্ম কীভাবে তার শেপটা নিচ্ছে, খ্রিশ্চান ধর্ম এবং এই খ্রিশ্চান ধর্ম এবং বৌদ্ধ ধর্ম দুইটাই কিন্তু তিনি বলেন ওয়ার্ল্ড রিলিজিয়ান, যেটাকে বলে ক্যাথলিক রিলিজিয়ান। ক্যাথলিক শব্দের অর্থ সার্বজনীন। তো সার্বজনীন রিলিজিয়ানের পরে ইসলাম কী করে সার্বভৌমত্ব নিজে জাহির করলো, এইসব এইগুলো প্রচার করে রিলিজিয়ান কীভাবে বিশ্বের মানে কি এই প্রধান বিষয় হয়ে উঠলো, যে সভ্যতার প্রধান অঙ্গ হয়ে উঠলো। এখানে তিনি বলেছিলেন যে রিলিজিয়ান হ্যাজ দ্য পাওয়ার টু মোল্ড or change the character change the character positively when apprehended vividly and held strictly। মানে এই মানুষের চরিত্র, রিলিজিয়ান মানুষের চরিত্রকে সার্থকভাবে গঠন করে। রিলিজিয়ান মানুষের চরিত্র সার্থকভাবে গঠন করে যদি এই রিলিজিয়ানকে ভালোভাবে বোঝা যায় এবং পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা যায়। তাহলে এই ম্যাকটেগার্ট এবং হোয়াইটহেড দুজনের উপরে জার্মান দর্শন প্রচণ্ডভাবেই প্রভাব বিস্তার করেছিল, এবং জার্মান দর্শন প্রমাণ করেছিল যে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ রিলিজিয়ান এবং শ্রেষ্ঠ দর্শনও বটে। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে এই যে জার্মান দর্শনের প্রভাব, সেটা অক্সফোর্ড, কেমব্রিজ এগুলোকে মোহিত করে রাখছিল ওই সময়টা। তাহলে এখন বুঝতে হবে যে এই যে 1930 সালে তিনি আল্লামা ইকবাল যে এই 1931 সালের দিকে তিনি একটা বই লিখলেন, 6টা তিনি লিখলেন, 6টা লেকচারের সমন্বয়ে তিনি একটা বই লিখলেন, ডেভেলপমেন্ট ইংলিশে বইটা ইংলিশে, ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া, যে ইরানে যে ইসের উদ্ভব, সেখানে তুমি ইজ রিলিজিয়ান সম্ভব, ইজ রিলিজিয়ান পসিবল, রিলিজিয়ানকে সম্ভব কিনা, এটা 1930 সালের দিকে রাখা। সেটা হলো গিয়ে তিনি এই 6টা লেকচার দিয়েছিলেন, একটা আলিগড়ে, একটা মাদ্রাজে, একটা এই মহীশূরে, এইরকম বিভিন্ন দক্ষিণ ভারতেই ম্যাক্সিমাম এই লেকচারগুলো দেওয়া হয়েছে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে, এটা কিন্তু পরবর্তীতে আমি আসবো, যে এই যে সমস্যাগুলো, তাইলে আমরা কি এইগুলো বুঝতেছি না? যে এই যে তিনি বাংলায় তো তিনি মুসলমানদের ঈশ্বর কথা বক্তৃতা দিচ্ছেন, তিনি যেখানে যেগুলো মুসলমানই নয় হিন্দুদের এলাকায় যে তিনি ইসলামের সংস্কারের কথা বলছেন। এটা কিন্তু এই 6টা লেকচার 1930 সালে এই যে এই আল্লামা ইকবাল দিলেন, সেইটা কিন্তু সেই 6টা লেকচার কিন্তু একটা বই আকারে পাবলিশ, রিকনস্ট্রাকশন অফ ইসলাম। তো এই যে বইটা লিখলেন, এই বইটা লেখার কিন্তু পিছনে এই বইটা দিকে কার উদাহরণ দেওয়া আছে? হোয়াইটহেডের উদাহরণ দেওয়া আছে। এই হোয়াইটহেড মানে বার্ট্রান্ড রাসেলের চরিত্র একটা সময় খুব খারাপ হয়ে গিয়েছিল, তার প্রথম বউর সাথে ডিভোর্স হয়ে গিয়েছিল। তিনি অটুলিন মোরেল নামে একজন মহিলার সাথে তার পরকীয় সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন। তার স্বামী ছিল আরেকজন ব্রিটিশের পিআই, ক্ষমতাবান লোক। তখন এই তার শিক্ষক, বার্ট্রান্ড রাসেলের শিক্ষক হোয়াইটহেড বললেন, তুমি কিন্তু যা করতেছো, তার স্বামী কিন্তু ফিলিপ বা এই ধরনের নাম, তোমাকে গুলি করে মারবে। তো এই যে এই চরিত্র খারাপ ছিল বার্ট্রান্ড রাসেলের, সেই চরিত্র থেকে তিনি বেরিয়ে আসতে বলতেছিলেন। তুমি এই লেডি মোরেলকে তিনি ছেড়ে আসতে বলতেছিলেন, বার্ট্রান্ড রাসেলকে, ওই নাম কি বলে, এই মানে এই লেডি মোরেলের স্বামীকে ডিভোর্স দিয়ে সে বার্ট্রান্ড রাসেলকে বিয়ে করুক। আর বার্ট্রান্ড রাসেল তো আগের বউর সাথে ডিভোর্স হয়ে গেছে। তাহলে পরকীয়ার সম্পর্কে যে ব্যাপারে তিনি প্রচণ্ডভাবেই বিরোধিতা করছিলেন কে? হোয়াইটহেড। তো সেই হোয়াইটহেডে কিন্তু একটা বই লিখলেন, রিলিজিয়ান অ্যান্ড মেকিং। তো বার্ট্রান্ড রাসেল 98 বছর বেঁচেছেন, আর হোয়াইটহেড 87 বছর বেঁচেছেন। তো দুজনাই কিন্তু দীর্ঘজীবী ছিলেন, কিন্তু হোয়াইটহেড কিন্তু এই যে বইটা লিখলেন রিলিজিয়ান ইন মেকিং, এটা কিন্তু তার পরিণত বছর বয়স 1926 সালে লেখা। 1925 সালে লেখা হলো কি সুরেন্দ্র লিখলেন কি? সুরেন্দ্রনাথ ব্যানার্জি লিখলেন যে এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি লিখলেন যে নেশন ইন মেকিং। খুব সম্ভবত এই বইটা পড়েছিলেন, পড়ে তিনি উৎসাহিত হয়েছিলেন। তো তিনি লিখলেন যে এবং তার আগ পর্যন্ত কিন্তু ইকবাল ধর্মের প্রয়োজনীয়তা এগুলো কিন্তু প্রচণ্ডভাবে ব্যাখ্যা করে 1915 সালে আশারি খুদির পর থেকে যে তিনি লাগাতার 1907 সাল থেকে তিনি ইস্টার্ন আর ওয়েস্টার্ন দর্শনের যে পার্থক্য, এগুলো শ্রেষ্ঠত্ব তিনি বারবার লিখছিলেন। এবং আশারি খুদি প্রকাশ হয়েছিল 1915-তে। 1917 সালেই এটা অনুবাদ করেছিলেন এয়ার লিঙ্কারসন, এবং তিনি বুঝতে পেরেছিলেন যে এই ছেলেটার হিউজ পড়াশোনা। 1907 সালে তিনি বলেছেন আল্লামা ইকবাল যে 10 বছর ধরে আমি জার্মান দর্শন নিয়ে পড়াশোনা করছি। তো একটা মানুষ যদি 1907 সালে তার 10 বছর ধরে পড়াশোনা করা হয়ে যায়, তাহলে বুঝেন যে তাহলে 97 সাল থেকে তিনি মানে জার্মান দর্শন নিয়ে পড়াশোনা করছেন আল্লামা ইকবাল। তাহলে তিনি যখন এখানে গেছিলেন, এই ম্যাকটেগার্টের সাথে দীর্ঘ আলাপ করেছেন, দীর্ঘ আড্ডা দিতেন তিনি। আড্ডা না, আসলে জ্ঞানের বিপাশা ছিল আল্লামা ইকবালের। তাহলে 1926 সালে যে তিনি বইটা লিখছেন, সেটা কিন্তু তিনি পড়েছেন কি বলে, বইটার নাম হলো গিয়া রিলিজিয়ান ইন মেকিং। তো
তো রিলিজিয়ন মেকিং ধর্ম কীভাবে গড়ে ওঠে, সেখানে বৌদ্ধ এবং ক্যাথলিক এই দুইটা সার্বজনীন ধর্মের উপরে ইসলাম কী করে প্রভুত্ব বিস্তার করলো, এবং ইসলামও একটা সার্বজনীন রিলিজিয়ান, এবং রিলিজিয়ান কী করে মানুষের চরিত্র গঠন করে ধনাত্মকভাবে। রিলিজিয়ান অনেক সময় মানুষের খারাপও করে ভালোও করে। তো খারাপ রিলিজিয়ান কী, ভালো রিলিজিয়ান কী, এই বইটা কিন্তু অত্যন্ত চমৎকার একটা বই। এই বইয়ের মধ্যে 4টা অধ্যায় আছে। একটা অধ্যায়ের নাম বডি অ্যান্ড মাইন্ড, মানে কি হলো যে আত্মা এবং মানুষ। তাই এই আত্মা এবং মানুষ বা মন এবং মানুষ এই দুইটা কিন্তু তিনি বিস্তারিত আলোচনা করেছেন। অত্যন্ত চমৎকার একটা বই, আপনারা পড়ে দেখতে পারেন প্রফেসর এন হোয়াইটহেডের। প্রফেসর এন হোয়াইটহেড কিন্তু 87 বছর বেঁচেছিলেন, আর বার্ট্রান্ড রাসেল বেঁচেছিলেন 98 বছর। তাহলে আমরা কোথায় আলোচনা করছি আপনি বুঝতে পারছেন যে এখানে আমি আলোচনা করছি লাস্কি, এবং আবার লাস্কি প্রসঙ্গটা আসি না, লাস্কি প্রসঙ্গটা বার্ট্রান্ড রাসেলের পরটাও আমি আলোচনা করি। তো বার্ট্রান্ড রাসেল, তা ওই বার্ট্রান্ড রাসেলের ডাইরেক্ট শিষ্য ছিলেন হোয়াইটহেড, কাজে এই যে রিলিজিয়ন মেকিং বইটা সম্বন্ধে পড়েছিলেন। এবং তিনি কিন্তু একটা এপ্রিলের দিকে 1930 সালের এপ্রিল থেকে ওই বার্ট্রান্ড রাসেল লিখলেন অনইউথফুল সাইনিসিজম। সেখানে কিন্তু তিনি বলেন যে যুবকরা কেন স্বার্থপর হয়েছে, ইউরোপের যুবকরা বিশেষ করে। তো এইটা 1930 লিখলেন, মানে 1933 সালের দিকে হিটলার এসে যাবে। হিটলার কিন্তু স্বার্থপর কিছু লোক দেখাইছিলেন জার্মানিদেরকে, যে না এখন জার্মানদেরকে মানে পরের রুটির উপরে নজর রাখতে হবে, অন্যের রুটি কাইরে খাইতে হবে। তো এটাকে কিন্তু ইকবাল তারা হিসেবে বলেছেন যে ইম্পেরিয়ালিজম ওই হ্যাঁ জিসকি গায়েরকে খেতে পার জিসকি না যা, যে অন্যদের ক্ষেতের ফসলের উপর যদি কেউ নজর দেয় সেই কিন্তু হবে সাম্রাজ্যবাদ। এই যে সাম্রাজ্যবাদের দিকে এই দিকে যাচ্ছিল হিটলার, এবং এইটারই কিন্তু পূর্বাভাস ছিল যে নাম কী বলে ইথনোসাইনিসিজম বা ইথনোসিনিসিজম, যে এই যুবকদের স্বার্থপরতা। যুবকরা কী করবে, যুবকরা হলো সবচেয়ে সুন্দর হয়, সবচেয়ে কর্মময় হয়, সবচেয়ে ব্রেন সুলভ হয়। তাহলে এই যে সবচেয়ে ব্রেনই সবচেয়ে কর্মময় যারা, তারা যদি নিঃস্বার্থভাবে কাজ করে তখনই তো একটা জাতি এগিয়ে যায়। তো এই সিনিসিজম কিন্তু গোটা ইউরোপকে কুড়ি করে খাচ্ছিল। এবং তিনি বলেছিলেন যে বার্ট্রান্ড রাসেল স্বীকার করেছেন যে ভারতবর্ষে সাইনিসিজম এফেক্ট করেনি, কারণ ভারতবর্ষ হিন্দুত্ব অথবা ইসলামের দিকে দুই ভাগ হয়ে যাচ্ছে। তাই তখনই তিনি বুঝতে পারছেন যে যে ইসলামের শ্রেষ্ঠত্ব ইকবাল প্রচার করতেছেন। এবং নিকলসনের বই, সম্ভবত নিকলসন যে হিটলার ইসের বইটা, এই ইকবালের বই যে ট্রান্সলেট করেছেন সেটা সম্ভবত বার্ট্রান্ড রাসেল পড়েছেন, এবং তার গুরু হয় সেটাও পড়েছেন। তো পড়ার পরে এই যে ব্যাখ্যাগুলো ধর্মের পক্ষে যে বইগুলো লিখছিলেন ইকবাল, তাদের প্রভাব এই হোয়াইটহেডের উপরেও ছিল, আর হোয়াইটহেডের উপর প্রভাব ভাইস ভার্সা হিসাবে অপোজিট আকারে ইকবালের উপরেও ছিল। তো এই যে সিনিসিজম এবং নিহিলিজম শূন্যতার দিকে যাচ্ছিল ইউরোপ, তার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে এই বইগুলো পড়েই আল্লামা ইকবাল করলেন কি, এই 1930 সালের ডিসেম্বর মাসে তিনি এলাহাবাদে যে মুসলিম লীগের কনফারেন্স আছে সেখানে তিনি এই কি পাকিস্তান প্রস্তাবটা দাঁড় করালেন। তাহলে এই পাকিস্তান প্রস্তাবটা আমাদের বুঝতে গেলে আমাদেরকে অবশ্যই এই বার্ট্রান্ড রাসেলের ওই আর্টিকেলটা পড়তে হবে, অনইউথফুল সিনিসিজম, যে 1930 সালের এপ্রিলে লেখা। আরেকটা বই পড়তে হবে, সেই বইটার নাম কি, সেই বইটার নাম হলো গিয়া যে রিলিজিয়ান এন্ড মেকিং। বইটা কার, বইটা হলো প্রফেসর এন হোয়াইটহেডের। তাহলে এই দুইটা নিয়ে আলোচনা করলাম। এখন আমি আলোচনা করব যে এই ঈশ্বর, এই নাম কি বলে, আল্লামা ইকবালকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, কারণ অনেকেই আল্লামা ইকবালকে বোঝে না, বিশেষ করে বাংলাদেশে বা এই নাম কি বলে এই আফগানিস্তানে, এবং আরেকটা ক্ষেত্রে হলে কি ইরানে। তো এদের ফলে এই আর দক্ষিণ ভারত বোঝে বলেই তারা কিন্তু 3 ইডিয়টসের মুভি বানাচ্ছে। তো আমি বোঝানোর চেষ্টা করতেছি যে বার্ট্রান্ড রাসেল কি হিউজ পড়াশোনা, আল্লামা ইকবাল কি হিউজ পড়াশোনা করেছিলেন, তারপরে তার বইগুলো লেখা হয়েছিল। কিন্তু বাংলায় আজ পর্যন্ত আপনি লাস্কিনের পড়ে বা হোয়াইটহেডের পড়ে কোনো পাবেন না। আর আল্লামা বার্ট্রান্ড রাসেলকে তারা ভুল বুঝেছেন। বার্ট্রান্ড রাসেল যে জার্মান দর্শন নিয়ে কতখানি তার মধ্যে আন্দোলনের সৃষ্টি করেছে, বার্ট্রান্ড রাসেল কিছু ভণ্ডামি আছে, কিছু মিথ্যে কথাও আছে, সেগুলো কিন্তু বাঙালি পারে না বলেই আমাদের এখানে শওকত ওসমান বা হুমায়ুন আজাদ এর জন্ম হয়, যারা বার্ট্রান্ড রাসেলকে উৎসর্গ করে বই লেখে, অথচ বার্ট্রান্ড রাসেলকে বুঝে না। এটা গেল। আর আরেকটা জিনিস আমি বলছি, লাস্কি কিন্তু 1933 সালে একটা বই লিখলেন ডেমোক্রেসি ইন ক্রাইসিস, যে 1933 সালে হিটলার চলে আসলো, এবং হিটলার কিন্তু ইহুদিদেরকে ব্যান করে দিতে লাগলো, হিন্দু কমিউনিস্টদের উপর অত্যাচার শুরু করলো, পেপার পত্রিকা ব্যান করে দিচ্ছে, এবং নির্বাচনকে অস্বীকার করছে, এবং গণতান্ত্রিকভাবে হিটলার নির্বাচিত হয়েছিলেন, কিন্তু গণতন্ত্রকেই তিনি অস্বীকার করে বসলেন। কে বসলেন? গণতন্ত্রকে অস্বীকার করে বসলেন
হিটলার। তো তিনি একটা বই লিখলেন সময় ডেমোক্রেসি ইন ক্রাইসিস, এটা কিন্তু খুব চমৎকার একটা বই, এটা লাস্কির বই। তো এই বার্ট্রান্ড রাসেল আল্লামা ইকবাল এই বইটা পড়েছেন, এবং এই বইটা পড়ার পরে তিনি কিন্তু লাস্কির বইগুলো তিনি পড়তেন। লাস্কি 1897 সালে তার জন্ম, এবং মাত্র 57 বছর বয়সে তিনি মারা গেছেন। তো এই লাস্কি কিন্তু 1945 থেকে 1950 সাল পর্যন্ত তিনি ইসে ছিলেন, নাম কি বলে, এই আমাদের আব্দুর রাজ্জাকের গুরু ছিলেন। তো এই লাস্কির কী প্রভাব ছিল আল্লামা ইকবালের পরে, সেটা আমি এখন বলি। যে লাস্কি বইগুলো পড়ে তিনি বললেন যে আসলে লাস্কি যেটা বলতেছেন যে সার্বজনীন ডেমোক্রেসির প্রবলেম, তিনি আবার আল্লামা ইকবাল বললেন যে না, এটা ডেমোক্রেসির প্রবলেম, এটা ওয়েস্টার্ন সোসাইটির প্রবলেম। আল্লামা ইকবাল বললেন যে, লাস্কি বলতে থাকলেন যে এই যে পুঁজিবাদ, হ্যাঁ, বা লাস্কি ছিলেন হলো যে কমিউনিস্ট লাস্কি তিনি কমিউনিস্ট পার্টির চেয়ারম্যানও ছিলেন একটা সময়, তারপরে এটলি তাকে সরাই দেয়, এবং 1945 সালের দিকে তাকে সরাই দেয়, এবং এই 4-5 বছর তিনি যদিও লেবার পার্টি করেছেন, লেবার পার্টির কোনো ভাইটাল পোস্ট লাস্কি পাননি। অথচ লেবার পার্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্ট, যে লেবার পার্টির চেয়ারম্যান বা সেকেন্ড গুরুত্বপূর্ণ পোস্ট লেবার পার্টির চেয়ারম্যান, যাই হোক 1 বা 2-3 নম্বর পোস্টের মধ্যে এটলি লাস্কি দুজনই ছিল। লাস্কি কিছু এটলিকে হিংসা করতেন বা ইটলির বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিয়ে বলেছে, এটলি আর যুক্তি তো লাস্কি পারেন নাই, লাস্কির বিরুদ্ধে অনেক যুক্তি খাড়া করেছে চার্চিল। তো লাস্কি যুক্তি দিচ্ছিলেন যে এই কমিউনিজমটা এই মানব জাতিকে রক্ষা করতে পারে, এবং তিনি বলছিলেন যে পুঁজিবাদীরাই কিন্তু আস্তে আস্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে নিয়ে যাচ্ছে গোটা পৃথিবীকে। তো এই মানে একটা প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে যে যাচ্ছিল সেটাই কিন্তু ওই বইটাতে লেখা আছে, 1933 সালে লেখা রিলিজিয়ান, নাকি বইটার নাম হলো গিয়া ডেমোক্রেসি ইন ক্রাইসিস। তাহলে ডেমোক্রেসি ইন ক্রাইসিস, যে ডেমোক্রেসি একটা হিটলারকে দেখছেন, মুসলিমিনী তখন ক্ষমতা, হিটলারের ক্ষমতা এসে যাচ্ছে আবার, আর এই সে কিন্তু তো এই ডেমোক্রেসি যে এই লোভ বা স্বার্থপরতা, বা যেটা 1930 সালে লিখলেন যে স্বার্থপরতাকে রুখছে না, প্রত্যেকেই দেশ দখল করতে যাচ্ছে, ইংল্যান্ড দেশ দখল করতে যাচ্ছে, ফ্রান্স দেশ দখল করছে, জার্মানি ইটালি দেশ দখল করতে যাচ্ছে, আর তাহলে কি আবার একটা বিশ্বযুদ্ধ হবে, আবার কোটি কোটি মানুষের মৃত্যু। এর বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে তিনি লিখলেন যে এই নাম কি বলে, যে এর বিরুদ্ধে তিনি বইটা লিখলেন, সেই বইটার নাম হলো গিয়া ডেমোক্রেসি ইন ক্রাইসিসকে লিখলেন লাস্কি। লাস্কি অক্সফোর্ড থেকে অক্সফোর্ডের নিউ কলেজ থেকে পড়াশোনা ছিল, এবং তিনি হার্ভার্ডেও পড়িয়েছেন আমেরিকার, তারপরে এই তিনি ইসেও পড়িয়েছেন, নাম কি বলে, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে তিনি দীর্ঘদিন পড়েছেন লাস্কি। তাহলে লাস্কির যে নাম কি বলে তত্ত্বটা আপনি পড়ে দেখতে পারেন, ওখানে কিছু ভুল আছে। সমস্যাটা হলো যে এইটারই বিরুদ্ধে তখন আরেকটা তত্ত্ব দাঁড় করানো হলো, সেটার নাম হলো পাওয়ার। এই পাওয়ারটা জিনিসটা কিন্তু খুবই চমৎকার একটা, সেটা কিন্তু 1938 সালে যখন ইকবালের মৃত্যু বছর, তখন তো ইকবাল খুবই অসুস্থ, হয়তো পাওয়ার বইটা পড়ারও হয়নি, কিন্তু এই পাওয়ারের উপর গুরুত্ব দিয়েছিলেন কি নিটশে, ফেডরিকো নিটশে। তার লাস্ট বইয়ের নাম ফেডরিকো হচ্ছে উল্টো পাওয়ার। আর এই পাওয়ার বইটার নাম দিলেন পাওয়ার নিউ সোশ্যাল অ্যানালাইসিসকে নাম দিলেন নতুন সামাজিক বিশ্লেষণ। এটা বার্ট্রান্ড রাসেল 1938 সালে। কিন্তু 1930 সালে তিনি লিখলেন লাস্কি লিখলেন এই যে নাম কি বলে ডেমোক্রেসি ইন ক্রাইসিস। এখানে তিনি বললেন যে মানিকে তিনি সমস্ত প্রবলেমের মূল বললেন, এবং এই মার্কসও ছিল ইহুদি আর লাস্কিও ছিল ইহুদি। তো কাজে এই মানি অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে কমিউনিজমের পক্ষে লাস্কি যখন একটা বই লিখছেন, লাস্কি কিন্তু অনেক অল্প বয়সে বই লেখা শুরু করেছেন, এবং রাসেল কিন্তু অল্প বয়সে অত গুরুত্বপূর্ণ বইগুলো লেখেন। উনি 98 বছর বেঁচে ছিলেন, এবং তার বিখ্যাত বইগুলো কিন্তু অনেক বয়সে লেখা। তার কি নাম কি বলে সেটা বার্ট্রান্ড রাসেল বলি, আর এই নাম কি বলে এই হোয়াইটহেড বলি। হোয়াইটহেড কিন্তু মানে 10 বছর ধরে সাধনাই করেছেন তিনি, ইমপ্রিসিভ ম্যাথমেটিকা। হোয়াইটহেডের সাথে তিনি 10 বছর ধরে তিনি একটা বই লিখছিলেন। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে লাস্কি রবীন্দ্রনাথের মতোই অল্প বয়সেই অনেক লেখা, অনেক মহাপণ্ডিত নিজেকে মনে করা শুরু করে, এবং তারা ভুল ছিল। সেই ভুলটা আমি একটু আস্তে আস্তে আলোচনা করি। লাস্কি বারবারই তিনি বলছেন যে পুঁজিবাদী অর্থনৈতিক সমাজ ব্যবস্থার ভুল, এবং ভুলটাকে দূর করতে গেলে আমাদের কী করতে হবে। তিনি বললেন যে সেটা কে বললেন, সেটা বললেন হলে কি যে এই নাকি কমিউনিজমের দিকে যেতে হবে। এবং তিনি 1945 সালের দিকে লাস্কি একটা করলেন যে দরকার হলে আমাদেরকে সহিংস পদ্ধতি নিতে হবে। তো ইংল্যান্ডের যে লেবার পার্টি তারা সবাই ফেবিয়ান পদ্ধতি যাইতো। ফেবিয়ানরা করতো কি ওই রোমান যুগেই তারা করতো কি ওই যারা মানে গরিবদের পক্ষে তারা কিন্তু ধনীদেরকে জ্বালাইতো, কিন্তু রক্তাক্ত বিপ্লব শুরু করতো না। কিন্তু এখানে তিনি রক্তাক্ত বিপ্লবের কথাও বলে ফেলেছিলেন 1945 সালে। তখন এই চার্চিল ভীষণ সমালোচনা করেন, এবং এটলি তাকে সরাই দেন এবং এটলি তো পরবর্তীতে ক্ষমতায় আসে এই সে পরে নাম কি বলে ভারতবর্ষের স্বাধীন করে দেয়। লেবার পার্টির নেতা ছিলেন এটলি। তো এটলি এবং চার্চিল অধিক যুক্ত ছিলেন, এবং বার্ট্রান্ড রাসেল এটার সমাধান দিয়েছিলেন যে আসলে সমস্যাটা অর্থনৈতিক না,
সেটা হলো ক্ষমতা বিভিন্ন রকম আছে। এই 1933 সালের যে ডেমোক্রেসি ক্রাইসিস বইয়ের জবাব দিয়েছিলেন পাওয়ার এন্ড সোশ্যাল অ্যানালিসিস বইতে বার্টন রাসেল। আল্লামা ইকবাল আর আল্লামা ইকবালও এই ইসের কি জবাব দিয়েছিলেন সেটা আমি বলি। তো বার্টন রাসেল এক ধরনের জবাব দিয়েছিলেন, কারণ আমরা দেখতে পাই যে হিটলার বা মুসোলিনি এই সে আসলেও এই লন্ডনে লন্ডন তো না, মানে রোম বার্লিন আসলেও বা জার্মানি ইটালিতে আসলেও কিন্তু ইংল্যান্ড আমেরিকায় আসতে পারেনি। কী জন্য? কারণ এখানে পাওয়ারকে চেক অ্যান্ড ব্যালেন্স করা হয়েছে। আমেরিকা বা ইংল্যান্ডে কিন্তু এই প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের হাতে সম্পূর্ণ ক্ষমতা নাই, এখানে কিন্তু পার্লামেন্টের হাতে আর বিচারপতিদের হাতে এবং এই প্রেসিডেন্ট কী ক্ষমতাবান এটা বলতে পারা যায় না এই দুটো দেশে, ইংল্যান্ডে এবং আমেরিকাতে। তো এর ফলে কিন্তু এই বইটা লিখলেন কি, এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস। এখানে তিনি বললেন বার্টন রাসেল যে পাওয়ার অনেক রকম, মনিটারি পাওয়ার, ইকোনমিক পাওয়ার, পিসলি পাওয়ার, ক্রিমি পাওয়ার, তারপরে নেকেড পাওয়ার। নেকেড পাওয়ার হলো আর্মির পাওয়ার, আর্মি যখন ক্ষমতা নিয়ে যায়, ঠিক আছে? তো এইটাকে বলা হয় নেকেড পাওয়ার। তো এই বাংলাদেশে যেমন আর্মি ক্ষমতা নিয়েছিল, পাকিস্তানে আর্মি ক্ষমতা নিয়েছিল, নেপালে নিয়েছে কি জানি না, তারপরে নাম কী বলে, অনেক দেশে আর্মি ক্ষমতা নেয়, এগুলো করে নেকেড পাওয়ার। কিংলি পাওয়ার হলে যে রাজা যখন নিজেই ডিক্টেটর হয়ে যায়। তারপরে প্রিস্টলি পাওয়ার হলে কি যাজক যখন ক্ষমতা হয়ে যায়, যেমন আমাদের ইরানে এই নাম কী বলে, সে তো একজন যাজক ছিল, হ্যাঁ, আয়াতুল্লাহ খমেনি। তা আয়াতুল্লাহ খমেনি বা ওই যে নাম কী বলে, এই ভ্যাটিকান ছোট্ট একটা দেশে কিন্তু ওখানে তিনি রাজা হয়ে বসে আছেন, পোপ। এটা হলো প্রিস্টলি পাওয়ার। তো কিংলি পাওয়ার, প্রিস্টলি পাওয়ার, মনিটারি পাওয়ার, যে টাকার কী পাওয়ার আছে, ঠিক আছে, এই তারপরে নেকেড পাওয়ার, আর্মির কী পাওয়ার আছে, ঠিক আছে। তো এই বিভিন্ন রকম পাওয়ার কোনটা কখন ক্ষমতা নেয় এবং একটার সাথে আরেকটার মানে আছে, এবং এটা চেক অ্যান্ড ব্যালেন্স করেছে কথা ইংল্যান্ডে এবং আমেরিকায় বলেই এই জিনিসগুলো কী আছে, ইংল্যান্ড আমেরিকায় গণতন্ত্রটা আছে। তো এইটা হলো কি বার্টন রাসেলের একটা জবাব হলো লাস্কি। কিন্তু এই বার্টন রাসেল এই 1933 সালের এই বইটা কিন্তু, এই বইগুলো কিন্তু আল্লামা ইকবাল পড়ছিলেন ধারাবাহিকভাবেই, বিভিন্ন রকম বই লিখতেছিলেন লাস্কি, এবং এই বইটার জবাব দিয়েছিলেন এটা যে ওখানে সমাজ ব্যবস্থা ভেঙে গেছে, রাশিয়াতে সমাজ ব্যবস্থা ভেঙে গেছে বলেই মনে কমিউনিজম আসছে, আর এই ইংল্যান্ড এবং জার্মানিতে সমাজ ব্যবস্থা ভেঙে গেছে বলেই সেখানে নাৎসিবাদ ও ফ্যাসিবাদ, ইটালি এবং জার্মানিতে সমাজ ব্যবস্থা ভেঙে গেছে বলেই সেখানে নাৎসিবাদ ও ফ্যাসিবাদ আসছে। তো কাজেই সমাজ ব্যবস্থা ভেঙে গেলে ইসলামে বা ইন্ডিয়াতে সমাজ ব্যবস্থা ভেঙে যায়নি বলে কিন্তু এখানে কমিউনিস্টরা অত সুবিধা করতে পারছে না। এটা আল্লামা ইকবালেরই ছিল, এবং আল্লামা ইকবাল কিন্তু ওই জন্য আল্লাহ রাসুলের তো শয়ে কবিতা লিখছেন প্রশংসায়, আর রামের প্রশংসায় তার কবিতা আছে, দেবতা রাম, শিবজির প্রশংসায় তার কবিতা আছে, এবং সেখানে আত্মত্যাগের ভিত্তিতে সমাজটা গঠনের কথা বলছে, প্রেম ভিত্তিতে, আর ওয়েস্টার্ন জ্ঞান ভিত্তির বদলে প্রেম ভিত্তির কথা বলছিলেন আল্লামা ইকবাল। তাই আল্লামা ইকবাল কিন্তু, তাইলে এটা বুঝতে হবে যে আল্লামা ইকবাল কিন্তু প্রচণ্ডভাবেই কোন বইগুলো পড়ছিলেন, লাস্কিকে পড়ছিলেন, লাস্কির সব বই তার পড়া ছিল, হোয়াইটহেডের সব বই তার পড়া ছিল, বার্টন রাসেলের সব বই তার পড়া ছিল। কার? আল্লামা ইকবালের। আল্লামা ইকবালকে আমরা বুঝি না, আল্লামা ইকবালকে কারা বুঝে না। এই যে আমরা যে দেখি যে গত কয়েকদিন ধরে প্রচণ্ডভাবেই হামলা হচ্ছে, কার উপরে হামলা হচ্ছে, ইসের পরে হামলা হচ্ছে, এই যে নাম কি বলে, টপ ব্রাশকে ধ্বংস করে দেওয়া হলো, প্রায় 10-12 জন জেনারেলকে ধ্বংস করে দিল ইরানের। তারপরে আর কি ধ্বংস করা হলো, ইরানের আয়াতুল্লাহ খমেনিকেও মেরে ফেলা হলো, হ্যাঁ। তারপরে হয়তো মানে ইরানে প্রায় 1000 লোক 1500 লোক মারা গেছে অলরেডি বোম্বিংয়ের ফলে, আরও কত লোক মারা যাবে আল্লাহ মালুম। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে এই মানে এই আমরা এই দক্ষিণ ভারত কেন এত ক্রিটিক, দক্ষিণ ভারত থেকে আফগানিস্তান বা ইসের, আর আমরা জানি তো যে 20 বছর আফগানিস্তানে কততর আবার পারে বোম্বিং করলো, কারা বোম্বিং করলো, এই নাম কি বলে, এই তেরোবার বোম্বিং করলো আমেরিকা, 20 বছর বোম্বিং ছেড়ে গেলো, আজও কিন্তু আবার তালেবান ক্ষমতা চলে আসলো। তাহলে জিনিসটা বুঝতে হবে যে কেন এই মানে এই আল্লামা ইকবালের প্রভাবেই, আমি প্রথম দিকে বিস্তারিত বর্ণনা করলাম যে আল্লামা ইকবাল, এরপরে আল্লামা ইকবালের পরে এই বার্টন রাসেলের কী প্রভাব, হোয়াইটহেডের কী প্রভাব, এই লাস্কির কী প্রভাব, তারপরে এই নাম কি বলে, এই তাহলে এই জিনিসগুলো আমি আলোচনা করলাম। এখন আমি আলোচনা করছি যে আল্লামা ইকবালেরকে না বোঝার দরুন এবং অহংকারী হওয়ার দরুন আল্লামা ইকবাল কিন্তু একটা কথা বারবারই তার বিভিন্ন জায়গায় বলেছেন যে নাজার নেই হ্যাঁ তো মেরে মেহফিল মে না বাট ব্যাট, আমার এখানে তুমি, তোমার যদি না থাকে, তোমার যদি না থাকে, দৃষ্টিভঙ্গি না থাকে, তাহলে তুমি কিন্তু এই আমার মেহফিলে বসো না, আমার এখানে তাহলে কি তেগে আসেই, মানে আমার এই করাত আস্তে করে যেতে গেলে তুমি ধ্বংস হয়ে যাবা। তো এখন কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু কারা ধ্বংস হয়ে যাচ্ছে, এই একটা ধ্বংস হচ্ছে যে
এই আফগানিস্তান 20 বছর ধরে কত লক্ষ লক্ষ মানুষ মারা গেছে আফগানিস্তানে, আর এখন ইরানের উপরে হামলা হচ্ছে। কিন্তু আল্লামা ইকবাল কিন্তু তার বেশিরভাগ এলাকায় ফার্সিতে দাড়ি ফার্সিতে বলা হয়। দাড়ি ফার্সি হলে গিয়ে যে আফগানিস্তানের ফার্সি, আফগানিস্তানের লোক প্রস্তুতির কথা বলে, আর ইরানের ফার্সিতে কথা বলে, আর এই দুই মাঝামাঝি হলে দাড়ি ফার্সি। তো এই দাড়ি ফার্সিতে পড়ার পরে আল্লামা ইকবালকে নিয়ে তারা খুব মনে করে আমরা খুব বুঝে পেয়েছি। কিন্তু আল্লামা ইকবালকে বুঝতে গেলে কতগুলো, আমি বললাম যে কত পড়া ছিল। আল্লামা ইকবালকে বুঝতে গেলে আপনাদেরকে অবশ্যই এই শেক্সপিয়ার, কান্ট, গেটে, হেগেল, এই চারজনকে পড়তে হবে প্রথমে। এরা হলো গিয়ে ক্লাস 5-এর পড়াশোনা। ক্লাস 5-এর পড়াশোনার পর আপনি ক্লাস 6-এর পড়াশোনা কী ধরবেন, সেটা হলো গিয়া এই থমাস কার্লাইল। তারপর ক্লাস 7-এর পড়াশোনা কার পড়বেন, সেটা হলে গিয়া থমাস কার্লাইলের পরে পড়বেন হলে র্যালফ ওয়ালডো এমারসন, যিনি আমেরিকার আধ্যাত্মিক স্বাধীনতার জনক। তারপরে আরেকটা হলে গিয়া ক্লাস 8-এর পড়াশোনা কোনটা পড়বেন, ফ্রেডরিক উইলিয়াম নিটশে, যিনি হলেন গিয়া এই হিটলারের গুরু। তো এই হিটলারের কিন্তু উল্টা কথা বলেছিলেন কে, আল্লামা ইকবাল, যা 1900 পর সেই আজের আগুন থেকে আমি ইব্রাহিম হয়েছি। তো এই মানে নিশ্চয়কে না পড়লে ইকবালকে বলা যাবে না, নিশ্চয়ের উল্টা ছিলেন আল্লামা ইকবাল। তাহলে ক্লাস 8-এর পড়া হলেন নিশ্চয়, এবং তার উল্টো হলেন কে, ক্লাস 9-এর পড়া হলো কে, আল্লামা ইকবাল। তাহলে এই যে হিউজ পড়াশোনা করে আসা আপনি, তারপরে আপনি বছর পর বছর চিন্তা করলে আপনি আল্লামা ইকবালকে বুঝতে পারবেন। তো এইরকম চিন্তা ভাবনা কারা করে, দক্ষিণ ভারতের লোকেরা। তাহলে দক্ষিণ ভারতের এখন কি 200 পুঁজির বাজারে মুভি করে 1000 কোটি টাকা ইনকাম করে। দক্ষিণ ভারতেরা কিন্তু সায়েন্সে, তামিলরা সায়েন্সে 3টা নোবেল পেয়েছে, এবং এই মাদ্রাসেই কিন্তু আল্লামা ইকবাল তার নাম কি বলে এই রিলিফ রিকনস্ট্রাকশন রিজার্চ ইসলাম বইয়ের 2-3টা প্রবন্ধ কিন্তু ওই মাদ্রাস ইউনিভার্সিটিতে তিনি এটা প্রচার করেছিলেন। তাহলে এখানে তিনি বাংলায় কেন তিনি আসলেন না, কারণ বাংলায় যে রবীন্দ্রনাথ ছিলেন, যিনি আল্লামা ইকবাল প্রচণ্ড বিরোধী ছিলেন, আর আল্লামা ইকবাল রবীন্দ্রনাথের প্রচণ্ড বিরোধী ছিলেন। এই জিনিসটা বুঝতে হবে যে রবীন্দ্রনাথ যখন 1935 সালে আল্লামা ইকবালের সাথে দেখা করতে, আল্লামা ইকবাল দেখাও দেননি। তো সেটা তার আগেই কিন্তু যখন 1930 সালের দিকে তিনি পার্সিয়াতে যান, নাম কি বলে এই আল্লামা ইকবালের সাথে রবীন্দ্রনাথের যে পাল্লা শুরু হয়েছিল সেটা 1907 সালের দিক থেকে শুরু হয়ে গেছিল। 1908 সালে তিনি লিখলেন ঘরে নাম কি বলে গোড়াতে তিনি মানে বলা শুরু করলেন। 1909 সালে সম্ভবত পাবলিশ হয়েছিল বইটা, যেখানে তিনি বললেন যে ওয়েস্টার্ন সভ্যতা নাম কি বলে একটা কসমোপলিটান সভ্যতা, কিন্তু ওই ওয়েস্টার্ন সভ্যতার বিরুদ্ধেই কিন্তু আল্লামা ইকবাল গিয়েছিলেন। তো এই মানে গোটা পৃথিবীতে যে ব্রিটিশরা, যে ব্রিটিশ সভ্যতাকে, ব্রিটিশ জাতকে পৃথিবীর সবচেয়ে বড় জাত বলতেন কে, এই রবীন্দ্রনাথ। আর আল্লামা ইকবাল কী বলতেন, আল্লামা ইকবাল বলতেন যে ইউরোপের সবচেয়ে বড় জাত জার্মানরা। আর জার্মানরা শুধু বড় জাতি না, তিনি বলতেন অর্গানাইজার অফ হিউম্যান নলেজ, যে মানব জাতির যে বিভিন্ন জ্ঞানের যে ধারাবাহিকতা, এটাকে সাজাইছে কে, এটা সাজাইছে হলো গিয়া নাম কি বলে জার্মানি। তো কাজেই একজন ব্রিটিশ দর্শনের সাপোর্ট করছেন। তো আমরা জানি যে এই সত্যেন্দ্র দত্তের সাথে ঈশ্বর প্রচণ্ড মারামারি লেগে গিয়েছিল নাম কী বলে ডিএল রায়, এবং ডিএল রায় রবীন্দ্রনাথের বিরুদ্ধে একটা প্রবন্ধ রবীন্দ্রনাথের বিরুদ্ধে তিনি একটা লিখেছিলেন। সত্যেন্দ্র দত্ত মানে ডিএল রায় একটা নাটক লিখেছিলেন আনন্দ বিদায়। এই আনন্দ বিদায়ের রবীন্দ্রনাথকে প্রচণ্ডভাবে ব্যঙ্গ করা হয়েছিল, যে কালো পানা মুখ, তার কালো পানা দাড়ি, হ্যাঁ, তারপরে এই কী তাহার রূপ। মানে রবীন্দ্রনাথ তো অত ফর্সা ছিলেন না, শ্যামলা ছিলেন, কিন্তু রবীন্দ্রনাথকে তিনি এমন আকারে করেছিলেন যে তাকে নিষেধ করেছিলেন যে এইটা লেখার দরকার নেই। কিন্তু লিখতেই পারে, তার বিরুদ্ধে মামলা করা যায়, পুলিশ দিয়ে বন্ধ করা যায়। কিন্তু এই সত্যেন্দ্র দত্ত ছিলেন রবীন্দ্রনাথের একজন কাল্ট ফলোয়ার, এবং তিনি করেছেন কি ওখানে মাইট দিয়েছেন। সত্যেন্দ্র দত্তের বয়স খুবই কম ছিল, হ্যাঁ। তো সত্যেন্দ্র দত্ত 1980 সালে জন্মেছিলেন, তার মানে 33 বছর বয়স। তো এই তখন তার বয়স 50-এর কাছাকাছি। নাম কি বলে এই 1913 সালে তিনি মারা যান ডিএল রায়। তো ডিএল রায়ের বয়স তখন মানে 62 সালের জন্ম, তাইলে মানে 50-51 বছর বয়স। তো এই সময় তিনি করলেন কি, এই ডিএল রায় যে আনন্দ, তেমন একটা প্রৌঢ় লোক, তাকে এই মানে এই সত্যেন্দ্র দত্ত নাটকের সে যেখানে অনুষ্ঠিত হচ্ছিল সেখানে গিয়ে মারধর করার ফলে এই নাটকটা পণ্ড হয়ে যায়, নাটকটা পাবলিশ হয় না, এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। তার 5 মাস পরে তিনি মারাই যান। তাহলে এই যে আনন্দ বিদায়ে একটা নাটকই তো ছিল, আর তো কিছু না, এখানে তো কেউ ঢিলামার ছিল না। কাজে এখানে ফিজিক্যালি অ্যাসল্ট করা তো দরকার ছিল না এই উপরে, এই যে ডিএল রায়ের উপরে। এবং ডিএল রায়ও একজন বাংলা সাহিত্যে যতদিন থাকবে, ডিএল রায়ের কাজগুলোও থাকবে, এবং সত্যেন্দ্র কাজ থাকবে। একজন লেখক আরেকজন লেখকের সাথে মারামারি শুরু করার দরকার ছিল না। তো এই ধরনের মারামারির খবরগুলো তো এই আল্লামা ইকবালের কাছে চলে গিয়েছিল। কাজে আল্লামা ইকবাল এই জন্যই, এবং তিনি আরও ভালো করে জানতেন যে এখানে কিন্তু মুসলমানদের উন্নতির জন্য যে
ওইটা নাম কি বলে বঙ্গভঙ্গ করা হয়েছিল, একটা প্রদেশ করা ছিল, দেশ তো করা হয়নি, পাসপোর্ট ভিসা তো লাগবে না, কিন্তু ঢাকায় একটা স্বতন্ত্র প্রভিন্স হবে। তো তখন আল্লামা ইকবাল একটা কবিতাও লিখছিলেন যে তখন কিন্তু প্রচণ্ডভাবে এই আন্দোলন শুরু হলো এবং তারা এই বড়লাটকে মারার চেষ্টা করলো, এই হিন্দুরা কিন্তু প্রচণ্ড অ্যাগ্রেসিভ ছিল। তো কাজেই তিনি কলকাতায় যে ঢাকায় আল্লামা ইকবাল যে বাংলায় কখনই পা দেননি, এই উগ্র সাম্প্রদায়িক মিথ্যাবাদী রবীন্দ্রনাথ নাম কি বলে রবীন্দ্রনাথ, প্রমোদ, শরৎ এদেরকে তিনি ঘৃণা করতেন, ফলে তিনি পরবর্তীতে যখন দেখা দেননি এবং তিনি বাংলাতে তিনি কখনোই পা দেননি। হ্যাঁ, কারণ মুসলমানরা ছিল বাংলায় সংখ্যাগুরু হলেও বা তারা ছিল গরিব, তারা ছিল পড়ালেখা না জানা, এবং পাঞ্জাবে কিন্তু মুসলমানরা পড়াশোনা শুরু করেছিল, ব্রিটিশরা কিন্তু শিখদের থেকে মুসলমানদের মুক্ত করেছিল, ফলে মুসলমানরা ওখানকার ব্রিটিশদেরকে ভালো জানতো এবং ব্রিটিশের জ্ঞান গবেষণা তারা অনেকখানি ফলো করেছিল। এই জন্য পাঞ্জাবি মুসলমানরা জানতেন যে এই দক্ষিণ ভারতে কিন্তু লেখাপড়া শুরু করে দিয়েছে। দক্ষিণ ভারতে যায় তিনি রিকনস্ট্রাকশন রিলিজিয়াস থট ইন ইসলাম বা ইসলাম সম্পর্কে যে তার গবেষণামূলক প্রবন্ধ 6টা প্রবন্ধ তিনি পাবলিশ করেছিলেন যে দক্ষিণ ভারতে। এই জন্য আল্লামা ইকবালকে কিন্তু জ্ঞান গবেষণার দিক থেকে ফলো করে কারা, তারা লিটারালি নেয় না। দক্ষিণ ভারত কিন্তু আল্লামা ইকবালকে বোঝার জন্য আগে তারা ওই কান্ট গেটে হেগেল এবং শেক্সপিয়ার পড়ে আসে, তারপরে এমারসন পড়ে, তারপরে কার্লাইল পড়ে, এমারসন পড়ে, তারপরে নিশ্চয় পড়ে, তারপরে আল্লামা ইকবালকে বুঝতে যায়। কিন্তু ওই পাকিস্তানে যেসব জঙ্গি আছে বা এই আফগানিস্তানে যেসব জঙ্গি আছে বা ইরানে যেসব জঙ্গি আছে, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই আল্লামা ইকবালের ভিত্তিটা বুঝতে চায় না, তারা তার কথাটাকে লিটারালি গ্রহণ করে, কিন্তু তার অনেক কথাই মারিফতি। যেমন জিহাদ বলতে কিন্তু অন্তরের জিহাদটাকেই বা আল্লাহ নবী বেশি গুরুত্ব দিয়েছেন, এটাই জিহাদে আকবর বলা হয়, কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ। কিন্তু এরা কুপ্রবৃত্তির খোলা ছেড়ে দিয়েছে, এই নাম কি বলে নাম কি বলে মনে করে যে কিছু ইহুদি মারলাম, কিছু খ্রিস্টান মারলাম, তাই আমার জিহাদ হয়ে গেল, বা নিজের ভাই যে একটা অন্য পলিটিক্যাল পার্টির কথা বলে তাদের সাথে যুদ্ধ শুরু করে দেয় এই আফগানিস্তান এবং ইরান। তার ফলে কী হচ্ছে, তারা কিন্তু আল্লামা ইকবাল বারবারই বলেছেন যে তোমরা হিন্দুস্তান ভালো না সমঝোগে তো মিট যাওগে, দাস্তান ভি নেই গো দাস্তান, যদি ইন্ডিয়ান তোমরা হারিয়ে যাবা, যদি তোর কাহিনী তো কোনো কাহিনী থাকবে না, যদি তোমরা এই ওয়েস্টার্নদের মতো তোমরা যদি জগতের নেতৃত্ব, তিনি বারবার আল্লামা ইকবাল বলছেন যে কারা জগতের নেতৃত্ব নিচ্ছে, কারণ তো ওয়েস্টার্নরা সব কিছু করছে। তাইলে এই যে রকেট বানানো, এই যে এরোপ্লেন বানানো, এই যে রকেটে করে চাঁদে যাওয়া, অ্যাপোলো 11 করে চাঁদে যাওয়া রকেটে, তারপরে এই যে নাম কি বলে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, তারপরে জিপিএস সিস্টেম, তারপরে এই সুপার কম্পিউটার, তারপরে এই রোবট অ্যান্ড্রয়েড, তারপরে নাম কি বলে রোবট অ্যান্ড্রয়েড, আর কী আছে যে সাইবর্গ, এই যে জ্ঞান গবেষণা মুসলমানরা আজকে কোথায়? অথচ খ্রিস্টান ধর্মে লেখাপড়া পাপ আর ইসলামে লেখাপড়া করা পুণ্য। কিন্তু ক্রুসেডের পরে হয়েছে খ্রিস্টানরা গেছে মুসলমান হয়ে গেছে খ্রিস্টান, মানে খ্রিস্টানরা এখন মুসলমানদের মধ্যে লেখাপড়া করে, আর খ্রিস্টান আর মুসলমান খালি বলে লেখাপড়া করা পাপ, লেখাপড়া পাপ। আল্লাহ নবী কিন্তু বলছে যে তুমি চীন দেশে পর্যন্ত যাও, হারানো মণিমুক্তা, জ্ঞান বিজ্ঞান মুসলমানদের হারানো মণিমুক্তা, সেগুলো পুরাইয়া দাও। তাইলে আল্লাহ নবী জ্ঞানকে হারানো মণিমুক্তার মতোই মনে করছে। আমরা যদি সেইগুলো পড়ি তখন অনেক ভালো হবে। আমার কথা ভালো লাগবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।